আজকের বছর পর হচ্ছে পিআরবি আমরা 269 থেকে আমরা 273 পর্যন্ত আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 269 হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাক্ষীদেরকে হাজির করা অথবা সাক্ষীদেরকে মুসলেকায় আবদ্ধ করা। এখানে সাক্ষী বলতে কে বলতে পারেন যে সাক্ষী শুধু কি মামলার সাক্ষী হবে, নাকি মামলার সাথে সাক্ষী বলতে কি কি বোঝানো হয়েছে কে বলতে পারেন? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। মামলার সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি। আচ্ছা, মামলার সাথে কানেক্টেড যে যারা থাকবে, এর সাথে জড়িত থাকবে, সংশ্লিষ্ট যারা থাকবে, তা কিরকম থাকতে পারে? যেমন মামলার বাদীও একজন সাক্ষী, মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা উনিও কিন্তু একজন সাক্ষী, তিনিও একজন এর সাথে বাইন্ডিং হবেন, আবদ্ধ হবেন। আর একটা হচ্ছে যিনি যাদেরকে আমরা মামলা ঘটনা সম্পর্কে অবগত রয়েছেন, জিজ্ঞাসাবাদ করলে যারা বলতে পারেন তারাও এসে সাক্ষী হিসেবে ইনক্লুডেড হবে। তারপরে কারা কারা, যখন আপনি কোনো একটা মামলার কোনো একটা চাঞ্চল্যকর বা এসার মামলা বা যে গুরুত্বপূর্ণ মামলাগুলো আমরা যেটা বলি, গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে যেমন ডাকাতি মামলা বা খুন সহ মার্ডার, খুন সহ ডাকাতি। তো এখানে আমরা যে আহ, যার সুরতহালটা করলেন, যিনি সুরতহাল করে আয় করে এটা মেডিকেলে প্রেরণ করলেন, সিভিল সার্জন, তিনিও কিন্তু একজন সাক্ষী, এবং তার যে রিপোর্টটা যিনি দিবেন, মতামত দিচ্ছেন, তিনিও কিন্তু একজন সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হন। এই যে মামলার সাথে তিনি হুম। সাক্ষী হচ্ছেন। এবং যাকে আমরা অ্যারেস্ট করলাম, অ্যারেস্ট করে আদালতে গিয়ে আদালতে আমরা তাকে কি করলাম, আহ নিয়ে গেলাম। এখন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলাম, সে স্বীকার করলো, তাকে 164 করলো। এই যে তার দেওয়া স্বীকারোক্তি এবং 164, এগুলো কিন্তু একটা দালিলিক বিষয়। তো এই যে এগুলো কিন্তু এক একটা বলছে যে এটা একটা মামলার সারাংশ, সাক্ষীদের এই মামলার কি কি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়েছে, এইটাই বলছে যে চার্ট অফ এভিডেন্স, মানে মামলার সারসংক্ষেপ। মানে এই ম্যাজিস্ট্রেটের নাম থাকবে, অর্থাৎ একটা বাদী বিবাদী যারা যারা থাকবে, মামলা প্রমাণিতব্য, এক কথায় মামলাকে এই চার্ট অফ এভিডেন্সটা যদি আমরা আরো ইজি করে বলতে পারি যে এটা প্রমাণিতব্য বিষয়। প্রমাণিতব্য যে একটা মামলাকে কি কি কিভাবে প্রমাণ করার জন্য ওই সারাংশ, একটা যখন একটা একটা পাতার ভিতরে মামলা নাম্বার, ধারা, তারিখ সবকিছু লিখলেন, তারপর হচ্ছে সাক্ষীদের নাম লিখলেন, প্রমাণিতব্য কি কি, এই মামলাটা যে প্রমাণ করছেন খুন সহ ডাকাতি, কি কি প্রমাণ, এর পিছনে কি কি গ্রাউন্ড আছে, কি কি কানেক্টেড বিষয় আছে, যেগুলো হচ্ছে প্রমাণ করে দিছেন। লেগ 164 আছে, এটা একটা সে স্বীকার করছে। মেডিকেল রিপোর্টে বলছে হ্যাঁ চাকু উদ্ধার হয়েছে, একটা চাকু আছে, সাক্ষী পরীক্ষা করছেন সিআইডি, তারা একটা মতামত দিচ্ছে, তাদের কানেক্টেড। এই যে বিষয়গুলো একটু মাথায় নিবেন। এখানেই বলছে যে আহ সাক্ষীদেরকে মুসলেকা আবদ্ধ করতে পারবেন যে যে করে। এখানে তিনটি বিষয় বলছে, সাক্ষীদের হাজির করার ক্ষেত্রে আদালতে হাজির করতে বাধ্য করা হবে সাধারণ পরের দিন বা দ্রুততম সময়, যদি দেরি হয় ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে, চার্জশিট অন্তত একদিন আগে পাঠাতে হবে বলছে মামলাটা শেষ হলে। আর ফাইনাল ডায়েরিতে মামলার সারাংশ, এটাই হচ্ছে 269-এর খতে দেখেন আপনারা এটা আহ লেখে। আচ্ছা, আমরা কি 268-টা বাদ দিয়ে দিছি নাকি? না, 268 তো পড়ানো হয়েছে স্যার। আচ্ছা, কালকে পড়াইছি, রাইট। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি একটু। তাহলে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট অন্যথায় যদি কোনো নির্দেশ না দিয়ে থাকে, একজন ম্যাজিস্ট্রেট যদি কোনো অন্য কোনো নির্দেশ না দেয়, সাক্ষীদের এমন ভাবে মুচলেকাবদ্ধ করে বাউন্ড ডাউন করতে হবে যাতে দ্রুততম ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থিত করতে পারে। আমরা কিন্তু ওই মুচলেকা নিতে বাধ্য, আমরা ওই যে ফৌজদারি কার্য 90 90 কিন্তু 91 আমরা পড়েছিলাম, 91, যে মুচলেকা নিতে। এখন আমরা এই যে মামলা যারা তদন্ত করে দেখবেন আলাদাভাবে মুচলেকার ফর্ম আছে, যাতে সে আদালতে ওখানে সে স্বাক্ষর দেয়। 161 ওখানে স্বাক্ষর দেওয়ার সুযোগ নাই, কিন্তু ওটা আলাদাভাবে যদি মুচলেকা নিতে পারে যে এই আমার নাম মুখ, আমি আমি এত আদালতে নির্ধারিত তারিখে লেখা থাকে, ওখানে এত তারিখ লেখা দেখা থাকে, তার নাম ঠিকা লেখা থাকে, যে যদি তার যে স্বাক্ষর বা সে আসতে বাধ্য, তার সাথে এনআইডি, যেগুলো যদি সম্ভব হয় দেওয়া যায়। তো দ্রুত সময় ধার্য ম্যাজিস্ট্রেট তারিখ আদালতে ও উপস্থিত সময়। করতে হবে। হুম। ধার্য তবে তারিখ ও সময়। হ্যাঁ, যদি কোনো গ্যাজেটভুক্ত সরকারি ছুটি থাকে, সেখানে মামলাটি সঙ্গে সঙ্গে শুনানির সম্ভাবনা থাকে। সরকারি ছুটির দিন তো আরো কোনো টাইম মানে হঠাৎ করে দু একটা মিলেও যেতে পারে, যে আজকে তো সরকারি ছুটির টাইম কি হবে। তো ম্যাক্সিমাম হচ্ছে টাইম সরকারি বন্ধ দিন ওরকম সাক্ষী পড়ে না। তো সাক্ষীদের ছুটি বা ছুটি সহ শেষ হওয়ার পরের দিনই সকালে আদৌ উপস্থিতের জন্য মুসলেকা বদ্ধ করতে হবে। যদি সাক্ষীদের সুবিধার্থে অথবা বিশেষ কারণে উপস্থিত নিজের বিলম্বের অনুমতি দেওয়া হয়, তো ওই বিলম্বের কারণ ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। এখন এটা আলাদা একটা বিষয়, তবে যেটা, যে বিষয়টা জরুরি আপনাদের লাগবে সেটা হচ্ছে এই যেটা 269 বিচার গেলে আদালতে পুলিশ কর্মকর্তা কোর্ট অফিসার সময় মতো মামলার প্রস্তুতি নিতে পারবে। যেন চার্জশিট এমন সময় পাঠাতে হবে যা নির্ধারিত বিচার তারিখের কমপক্ষে একদিন পূর্ণ আগে তার কাছে পৌঁছায়। যে মামলাটা যখন ট্রায়ালে যাবে, তার যখন শুনানি থাকবে, যাতে অবশ্য অন্তত একদিন আগে যাতে সবকিছু রেডি থাকে। এখন এই চূড়ান্ত কেস ডায়েরিতে, ফাইনাল ডায়েরিতে বলছে, চূড়ান্ত কেস ডায়েরি বা মামলার একটি সংক্ষিপ্ত সার, কেসের সাথে সংক্ষিপ্ত সার সংক্ষেপ থাকবে। আসামির বিরুদ্ধে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ একটি সংক্ষিপ্ত বিবরণ সিনোপিসিস থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, আপনারা এইটুক নেন।
চার্টার এভিডেন্স এইটুকু বোঝাচ্ছে, যদি এইটুকু লিখতে পারেন তাহলে না, যে চূড়ান্ত কেসের সাথে মামলার একটি সংক্ষিপ্ত সার, সংক্ষেপ এবং আসামির বিরুদ্ধে, এই যে বললাম যে মামলার প্রমাণিত যে মামলাটা প্রমাণ করে দিলেন, যে মামলার আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের একটি সংক্ষিপ্ত, বুঝতে পারছেন, আসামির বিরুদ্ধে, উনি যে আসামি, ওর বিরুদ্ধে যে কি কি সাক্ষ্য প্রমাণ পাইলেন একটি সংক্ষিপ্ত বিবরণ, তবে সেটাকে বলতে হবে সিনোপসিস, মানে সিনোপসিস, যেটা হচ্ছে সংক্ষেপে সংক্ষিপ্ত বিবরণ থাকবে, বুঝতে পারছেন। এই দুইটা লাইন নিবেন আপনারা মেন বই বের করে, যারা যারা আছে এই লাস্টের লাইন একটু আন্ডারলাইন করে রাখবেন, আন্ডারলাইন করে রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা সাক্ষীদের মসলাকে আবদ্ধ করার বিষয়ে পিআরবি কোন বিধিতে উল্লেখ করে রয়েছে? 269। আর জেলা ম্যাজিস্ট্রেট যদি অন্য কোনো নির্দেশ না দিয়ে থাকলে কোথায় উপস্থিত হওয়ার জন্য মুসলেকা নিতে হবে, সেটা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে। আচ্ছা, আর সাক্ষীদের উপস্থিতির বিলম্বের অনুমতি দিলে কাকে জানাতে হবে? এটাও ম্যাজিস্ট্রেটকে জানাবে। আর কয়দিন, চার্জশিট বিচার তারিখে কতদিন আগে কোর্ট অফিসারকে জানাতে হবে? সেটা কমপক্ষে একদিন পূর্ণ আগে, এটা বলছে। আচ্ছা, আর ফাইনাল ডায়েরিতে কি থাকবে? এটাই পরীক্ষা আসছিল, এটা এমসিকিউ আসছিল, যে ফাইনাল ডায়েরিতে কি থাকবে। ভেরি ইম্পর্টেন্ট, যে মামলার সারসংক্ষেপ, আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ, এটা একটু মুখস্থ করবেন, যে ফাইনাল ডায়েরিতে কি, যে মামলার সারসংক্ষেপ এবং আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের কি সংক্ষিপ্ত বিবরণ, বাস। আর কি কি অন্তর্ভুক্ত করতে হবে ফাইনাল ডায়েরিতে? সাক্ষ্য প্রমাণের সংক্ষিপ্ত সিনোপসিস অফ এভিডেন্স অন্তর্ভুক্ত করতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা কি কি বললাম। বিধি হচ্ছে 269, সাক্ষী যত দ্রুত সম্ভব ম্যাজিস্ট্রেট আদালত উপস্থিতির জন্য মুচলেকাবদ্ধ। আর গ্যাজেটভুক্ত ছুটি যদি ছুটি শেষে পরবর্তী দিনে সকালে উপস্থিত হতে বলবে। বিলম্ব হলে ম্যাজিস্ট্রেট জানাতে হবে। চার্জশিট বিচার তারিখ কমপক্ষে একদিন পূর্ণ আগে কোর্ট অফিসার কাছে পৌঁছাতে হবে। ফাইনাল ডায়েরির ক্ষেত্রে মামলা সারসংক্ষেপ প্লাস আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের সংক্ষিপ্ত বিবরণ। এই কথাটা এই ধারার এই বিধির মূলত এইটুকু মনে রাখবেন, স্ক্রিনশট বা একটু লেখা রাখেন, মূলত এই কথাটা মাথায় রাখতে হবে। মামলা সারসংক্ষেপ, আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংক্ষিপ্ত বিবরণ কোথায় বলা হয়েছে, কোন বিধিতে বলা রয়েছে। আমার সাক্ষীতে আবার মনে করেন যে আসামির দৈরা বাইন্দে আদালতে প্রেরণ করে, এরকম কোনো কিছু না। আচ্ছা, 270, এটা জাস্ট হচ্ছে সাক্ষীর সংখ্যা, মনোযোগ। আমরা সাক্ষ্য আইনে পড়েছিলাম, মনে আছে? সাক্ষ্য আইনে কত 34-এ পড়ছিলাম না, যে একটা মামলার জি কতজন স্যার, সাক্ষী? 170। একটি মামলার কোনো স্বাক্ষর নির্দিষ্ট কোনো ই আছে? বলছে কোনো নির্দিষ্ট নাই, হ্যাঁ। ঠিক আছে। বা হুম। একজন একটা কথা বলছিল এরকম, যে সাক্ষীর মতো যদি সাক্ষী হয় একজনই যথেষ্ট, এরকম একটা কোথায় যেন করছিল, যে তো কতজন সাক্ষী পাঠাতে হবে এখানে? এই কথাটা বলছে, নাম্বার অফ উইটনেসেস টু বি সেন্ড আপ, যে যতটুকু প্রয়োজন একটা মামলার ততটুকু সাক্ষ্য পাঠাতে হবে, এক কথা। অপ্রয়োজন সাক্ষীকে বিরক্ত করা যাবে না। নিয়ম হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, বিচার্য বিষয় প্রমাণের যত ফ্যাক্ট, বিচার্য বিষয় বা আহ, প্রমাণ করার জন্য যতদিন দরকার এর বেশি সাক্ষ্য না পাঠানো আইনি ভিত্তি কি? এই যে কোনো অবস্থা আমরা সাক্ষ্য আইনের সরি, আমরা ফৌজদারি কার্যবিধি 171 পড়ছি, 171 পড়ছে, সাক্ষীকে জোর করা যাবে না, জোর করে নিয়ে দিতে পারবেন না, হ্যান্ডকাপ লাগানো আছে না, কিছু কথা আমরা পড়ছি না 171-এ। কতজন সাক্ষী পাঠাতে হবে? 270, যে যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই মনে রাখ, প্রেরণ করবে, এর দরকার নেই। তাহলে আমরা আদালতে প্রেরণযোগ্য সাক্ষীর সংখ্যা কতটুকু, যে আদালত অভিযোগ চার্জ প্রমাণের জন্য কি ধরনের সাক্ষ্য প্রমাণ প্রয়োজন, প্রতিটি ঘটনা ফ্যাক্ট প্রমাণ করার জন্য, ঘটনা মানে ফ্যাক্ট প্রমাণ করার জন্য যে কতজন সাক্ষী প্রয়োজন, ম্যাজিস্ট্রেট সাধারণ নির্দেশনা অনুযায়ী পুলিশ তা নির্ধারণ করবে। এখন আমরা প্রত্যেকটা মামলার চেষ্টা করি মামলার মেরিট অনুযায়ী, বা খুন মামলা হলে আমরা কিন্তু পর্যায়ক্রমে এটা মালাগাছি, 3 জন 4 জন 5 জন 6 জন তদন্ত করতে থাকে, 10 12 জন বা 15 জন 20 জন বা 30 35 জন হতে পারে। তবে যদি একেবারে ঘটনাস্থলে যদি একজনই সাক্ষ্য থাকে, যে ডিরেক্ট সাক্ষী বা প্রত্যক্ষ সাক্ষী, তাহলে এনাফ। তো নির্দিষ্ট ঘটনা কতটুকু বিতর্কিত, সিরিয়াস ডিসপিউট হলে অনেক সময় হয় সিরিয়াসলি ডিসপিউটেড, তার সাক্ষীর উপর সঙ্গে, যে আমি যেটা বললাম, যে নির্দিষ্ট কোনো ঘটনা, একটা ঘটনা ঘটছে কতটুকু বিতর্কিত, মানে সিরিয়াসলি এটা ডিসপিউটেড কিনা, তাহলে সেই সাক্ষী নির্ভর করে। তো যদি কোনো বিতর্কিত হওয়ার সম্ভাবনা না থাকে কোনো একটা, তাহলে অপ্রয়োজনীয় সাক্ষীদের আদালতে পাঠিয়ে তাদের হয়রানি করা উচিত না। যারা আয়ও হতে যাচ্ছেন ভালো করে পড়েন, এগুলা এগুলা কাজে লাগে। তাহলে তো আমরা তো বেশি সাক্ষী দিলে মামলা, সাক্ষী দিলেই হচ্ছে ই করবে, কি বলে, প্রমাণ হয়ে যাবে না। ফৌজদারি কার্যবিধির ক্রিমিনাল প্রসিডিউর কোড, যেটা হচ্ছে 171 অনুযায়ী কোনো সাক্ষী বা অভিযোগকারীকে কমপ্লেনেন্টকে কি করা যাবে না, পুলিশ কর্মকর্তার সঙ্গে যেতে বাধ্য করা যাবে না, যেটা আমরা ফৌজদারি কার্যবিধি 171। পুলিশ কর্মকর্তার সঙ্গে বাধ্য করা যাবে, যাবে না। তবে যদি কোনো সাক্ষী মুচলেকা, যদি সে তবে একটা কথা আছে, যদি সাক্ষী মুচলেকা সম্পাদন অস্বীকার করে, তাকে হেফাজতে কাজটা আদালতে পাঠানো যেতে পারে, যদি সে যাইতে চাচ্ছে না।
এটার ওসির ক্ষমতা 171। হ্যাঁ, তাকে যদি মুসলেখা দিতে সম্পাদন করে অস্বীকার করেন তাহলে তাকে হেফাজতে কাস্টডি আদালতে তাকে প্রেরণ করা যেতে পারে। তাহলে আমরা 270 কি দেখলাম? 270 কি, যে আদালতে প্রেরণযোগ্য সাক্ষীর সংখ্যা সম্পর্কে, আদালতে প্রেরণ কৃত বা প্রেরণযোগ্য সাক্ষীর সংখ্যা সম্পর্কে উল্লেখ রয়েছে 270 বিধিতে বলা রয়েছে। অভিযোগ প্রমাণের জন্য কতজন সাক্ষী প্রয়োজন, তার নির্ধারণ কে করবে? পুলিশ। পুলিশ করবে, কিন্তু সাক্ষী তো আর আদালত থেকে বলে যে কতজন নেবে, এটা পুলিশই নির্ধারণ করবে। মামলার সিরিয়াস ডিসপিউটেড যদি হয়ে থাকে, যে এটার গুরু অনুযায়ী, কি মামলার মেরিট অনুযায়ী, তবে পুলিশের এই কারণ করবে, তবে ম্যাজিস্ট্রেটের সাধারণ নির্দেশনার অধীন থাকবে, অতিরিক্ত করা দরকার নেই। তো সাক্ষী সংখ্যা নির্ধারণ প্রধান ভিত্তি কি? ঘটনা বিতর্কিত কিনা, ঘটনা যে বিতর্কিত কিনা। ঘটনা যে বিতর্কিত না হলে কি করা উচিত? অপ্রয়োজনীয় সাক্ষীদের আদালতে না পাঠানো, এটা একটু খেয়াল রাখবেন, না পাঠাবেন। এখন যেটা পড়াবো, এটা দরকার নাই, টেলিগ্রাফের রেকর্ডের ব্যবহার, পোস্ট টেলিগ্রাফ, আসামি তথ্য 271 দরকার নেই। আহ তাহলে আমরা 265, 66, 67, 68 কত পড়েছি আজকে? 69, 70। আমরা 265 কি পড়েছিলাম? রেকর্ড সিআরপিসির অনুযায়ী 161 যে রেকর্ড স্টেটমেন্ট পড়েছিলাম। 266 পড়েছিলাম ডাইন ডিক্লারেশন। এবং 267 মেন্টাল কন্ডিশন, সন্দেহ আদালত সিদ্ধান্ত দেবে। পুলিশ মে নট বি ডিসিশন, কি যে লঞ্চে যেটা আমরা বলছিলাম লুনাটিক, এটা হচ্ছে পাগল হলে সে সিদ্ধান্ত নিতে পারবে না। 268 হচ্ছে নন কগনিজেবল, তদন্তের কথা বলছিলাম গতকাল। আজকে বললাম 269 সাক্ষী হাজির করানো। 270 কতজন সাক্ষী পাঠানো হবে। 271 ডাক টেলিগ্রাফ তথ্য সংগ্রহ, লেস ইম্পর্টেন্ট। এখন যেটা পড়াবো এটা একটু সময় নিব আমরা, প্রায় আধা ঘন্টা চলে যাবে একটা সেকশন। মনোযোগ দেন আজকে, এই যে এখন দুইটা সেকশন থেকে রিটার্নের প্রশ্ন, 272 এবং 273। সবাই মনোযোগ দেন। স্লাইড কি দেখা যাচ্ছে? বড় করতে হবে। 272 চার্জশিট, মনোযোগ, পুলিশ রিপোর্ট। 272 আর 173, 272 পুলিশ রিপোর্ট। আর 275 হচ্ছে ফাইনাল রিপোর্ট, আমরা যেটা দেখবো সবসময় খেলা পুলিশ রিপোর্ট এক কথায়। এই চার্জশিট 272 থেকে আমরা একটা পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করবো, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। 272 থেকে অনেক, গতবারও আগের বার প্রশ্ন আসছিল যে পুলিশ রিপোর্টের বা চার্জশিটের পিছনের পাতায় কি কি থাকে। আজকে আমরা এখান থেকে আমরা দেখবো যে পুলিশ এখানে কি কি কোশ্চেন হতে পারে, একটু ভালো করে সবাই দেখেন। এখানে পার্ট পার্ট করে আমি আলোচনা করছি আপনাদের। আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে এখানে, আপনি একটু সবাই মনোযোগ দেন। এখানে আমরা যা পাবো পূর্ণাঙ্গ ভাবে, একটু আমরা প্রথমে আমরা সূচক দেখে নিই যে এই পুলিশ রিপোর্টে আমরা কি কি থাকে চার্জশিটে। আমরা প্রথম কথা হচ্ছে যে কখন চার্জশিট দিতে হবে, এটা একটা বিষয়। মানে চার্জশিটটা কখন দিবে? আমরা জানি যদি তদন্ত শেষে যদি অভিযোগ বা কোনো ঘটনা প্রমাণ প্রমাণ হয়, তো অভিযোগ যদি সত্য হয়, তখন পুলিশ কর্মকর্তা কি দেবে? চার্জশিট দেবে। প্রশ্ন আসতে পারে যে কখন চার্জশিট দিতে হবে। একেবারে কমন সেন্স প্রশ্ন। পরীক্ষা হলে যখন কমন সেন্স প্রশ্ন আসে না, তখন হলে গিয়ে দাঁত কামড়াতে হয়। তো আসামি হাজির থাকুক না থাকুক, পলাতক থাকুক, অ্যাবসকন্ডিং থাকুক, জামিনে থাকুক, তো অবশ্যই খেয়াল রাখতে হবে, আসামি যদি পলাতক থাকে তার সম্পত্তি তালিকা আদালতে দিতে হবে তার অ্যাটাচমেন্টের জন্য। গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে দ্রুত আদালতে পাঠাতে হবে কোর্ট অফিসার মাধ্যমে চার্জশিট। যদি কোনো থাকে আপনার, এর সাথে কোনো রাসায়নিক পরীক্ষা থাকে, কেমিক্যাল এক্সামিনার থাকে, রিপোর্ট না পেলেও, যদি আপনি বলা রয়েছে এখানে একটা কথা, যে চার্জশিট কেমিক্যাল এক্সামিনার রিপোর্ট যদি না পেলে চার্জশিট দেওয়া যাবে। তবে দেখেন এই কথাটা কিন্তু একটা রিটেনের প্রশ্ন আসতে পারে। মানে ওই রিপোর্টের জন্য চার্জশিট অপেক্ষা করা যাবে না স্যার, এরকম বলা আছে স্যার। তার মানে কি, এখানে কিন্তু ক্লিয়ার হচ্ছে যে এখানে দেরি করা যাবে না। এটা একটা কথা পরীক্ষা আসতে পারে যে হ্যাঁ, রিপোর্ট না পেলেও কি চার্জশিট দেওয়া যায়। এটা কিন্তু একটা কমন সেন্সের প্রশ্ন, এটা খুব কঠিন। মানে অনেকে বলে এটা কিভাবে সম্ভব, এটা 272 আমরা খতে বলা রয়েছে। তবে যদি ফাইনাল রিপোর্ট দেওয়া হ্যাঁ। হয়, যদি ফাইনাল রিপোর্ট দেওয়া হয় কিন্তু পরে মামলা প্রমাণিত হয় যে ফাইনাল দিতে পারতেছে, এটা হচ্ছে আপনার আয়োগের টেকনিক, এটা ক্ষমতা আপনার। পুলিশের অনেক কাজ, একটু ধারা যদি পড়তে পারেন, আপনার বিধি যদি পড়তে পারেন, অনেক কিছু জানা যায়। খালি ওই যে মুখস্থ বিদ্যা, অল্প বিদ্যা, এগুলো ভাই খুব খারাপ। তো যদি আগে ফাইনাল রিপোর্ট পরে মামলা প্রণীত হয়, ফাইনাল রিপোর্ট করে পরে চার্জশিট দিতে হবে। ভেরি গুড, কথাগুলো দেখছেন? এই কথাকে বলে, ক্লাসের মাঝে কথা বলাটা খুবই একটা বিতর্কিত।
বুঝতে পারছেন? যে ফাইনাল রিপোর্ট দেওয়া যাবে, পরে মামলা যদি প্রমাণিত হয়, এক্সামিনার ক্রিমিনাল একজন আসে, ফাইনাল রিপোর্ট বাতিল করে আবার চার্জশিটে দিতে পারবেন, রিপোর্ট এটা দেওয়া যায়। আর চার্জশিটের সঙ্গে যা যা থাকবে একটু মনোযোগ দেন। এখানে আমরা একটা খুব সিনোপসিস নিচ্ছি, সংক্ষিপ্ত ভাবে নিচ্ছি, যে চার্জশিটের সঙ্গে কি কি থাকবে: চুরি যাওয়া সম্পত্তির তালিকা থাকবে, ধৃত আসামির সম্পদের তালিকা থাকবে, এটা আমরা করি। পূর্ব অপরাধের কোনো রিপোর্ট থাকলে তার সাথে অ্যাটাচ করবেন। জামিনে যদি থাকে 170 অনুযায়ী তা অনুযায়ী উল্লেখ করবেন জামিন রয়েছে, এই হাইকোর্টের মাধ্যমে পরবর্তী আমরা সিরিজ নোট দিলে পরবর্তী এত তারিখে জামিনে আসে, এগুলো আমরা লিখি আর কি। মানচিত্র যদি দরকার হয়, অবশ্যই মানচিত্রের ক্ষেত্রে আমরা যখন আজকে দেখবো 273 এই মানচিত্রটা, ক্লাসে কি সবাই আসছে নাকি কয়জন দেখি তো? আচ্ছা, খাওয়া দিতে আসছে না, এই নাজমুল আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যেটা বলতেছিলাম, যে মানচিত্রের ক্ষেত্রে আমরা এটা পরের আমরা বিধিতে দেখবো যে কত টাকার মূল্য হলেই সেটা আমরা মানচিত্র আমরা দেখি। তাহলে এটা 400 কথা। এখন পূর্ব অপরাধের যাচাই, চারটা বিষয় এখানে, পাঁচটা বিষয় রয়েছে মেবি, হ্যাঁ। আচ্ছা, আমরা পাঁচটার ভিতরে আমরা চারটা মনে হয় শেষ করলাম। 4 নাম্বার দেখি পূর্ব অপরাধ যাচাই। 4 নাম্বারে যেটা ঘটে, আসামির আগে দণ্ড আছে কিনা তাও তদন্ত করবেন আপনারা। ভিলেজ ক্রাইম রেজিস্টার চেক করতে হবে, এগুলো কত বলা রয়েছে, বিসিএনবি চেক করবেন। আগের দণ্ড প্রমাণের জন্য, আগের যে দণ্ড হয়েছে, যদি কোনো আসামি পুনরায় আবার চার্জশিট দিচ্ছেন, তার তথ্য সংগ্রহ করতে হবে, যাতে এগুলো কি হয়, যাতে তার সাজাটা আর কি বাড়ানো যায়, বা যে অপরাধ সে একে বারবার করতেছে। আচ্ছা, শ্রেণীবিন্যাস, অ্যান্টিসিডেন্টস, এটা হচ্ছে আসামের চরিত্র। শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে একটা বলছে আসামের চরিত্রে কি লেখা থাকবে, মনোযোগ দেন, এগুলো পরীক্ষা আসবে। এই যে ঘ, ঘ, ঘ এবং উময়, তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনটা। ঘ, গ, ম ভালো করে একটু কষ্ট করে রিডিং করে নেবেন, পেন্সিল আন্ডারলাইন করে। ঘরের ঘ, গড়ের গ, সরি গরুর গ, ঘরের গ এবং ব্যাঙের ম, উ। আচ্ছা, আসামের চরিত্রে কি লেখা থাকবে? সে কি নন থিফ না ড্যাকোটি, এটা চরিত্র লেখা থাকবে। সে কি ভ্যাগাবন্ড নাকি সাসপিশিয়াস, সে কি সন্দেহপ্রদ, সে কি ড্রাঙ্কেন নাকি প্রস্টিটিউট, নাকি গুড ক্যারেক্টার নাকি আননোন। এগুলো কিন্তু আমরা কিন্তু লিখে দিই, পিছনের পাতায় লেখা থাকে, এগুলো 7টা আইটেম রয়েছে। তাহলে কি কি দেখলাম আমরা? নন থিফ অথবা হচ্ছে ডাকাত অথবা ভ্যাগাবন্ড, সাসপিশিয়াস, ড্রাঙ্কেন, প্রস্টিটিউট, গুড ক্যারেক্টার মানে বেশ্যা। এগুলো আপনি দেখবেন, আপনার বাংলা যেটা আপনাদের লেখা আছে, আপনাদের এখানে ইংলিশটা। তাহলে আমরা একটু একটু বিস্তারিত দেখবো, সবাই একটু মনোযোগ দেন, যেখানে আপনাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা 272-এর ক, খ, 1 এবং 2 এইটা একটু আমরা একটু স্টাডি করবো, এখানে আবার এমসিকিউ আছে, সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু 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 নোট করেন, কাজে লাগবে এটা। তাহলে 272 সম্মান আমরা কি বলেছিলাম? চার্জশিট, তাই না? চার্জশিটের ফৌজদারি কার্যবিধি কত? 100, 100 কত? 173। 73। 173। 173। ফাইনাল রিপোর্ট 173, 275 নাকি? 172 স্যার। 272। Good. তাহলে একটু সবাই কথা বললেন না? আমরা এখন দেখব যে 272 ক, কর অংশটা দেখবো, ক এবং খ। আচ্ছা, যখন কোনো থানার অফিসার ইনচার্জ এই ফৌজদারি কার্যবিধির অধীনে, আমরা যে চতুর্থ অধ্যায়, এই পরীক্ষা আসতে পারে, এটা একটা এমসিকিউ, যে তদন্ত করে, তদন্ত কত অধ্যায়ে করে আয়োরা, কোন অধ্যায়? চতুর্দশ অধ্যায়, এটা মনে রাখবেন। এটা একটা এমসিকিউ, যে কোন অধ্যায়ে তদন্ত করে, এটা একটা এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বলে দিলাম, একটু আন্ডারলাইন করে। চতুর্দশ অধ্যায়ে অনুযায়ী তদন্ত শেষ করে দেখতে পান যে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাহলে কোন ব্যক্তির বিরুদ্ধে কি করবে? আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিপি ফর্ম রয়েছে 39। আমরা কিন্তু বিপি ফর্ম 31, 32, 33, 34, 35, এখন 39, 39 চলে আসছে। তে কোন বিপি ফর্মে চার্জশিট দাখিল করা যাবে? বিপি ফর্ম 39-এ অবিলম্বে, বলছে অবিলম্বে চার্জশিট দাখিল করা যাবে। তবে সেটা হচ্ছে পুলিশ রিপোর্ট হিসেবে গ্রহণযোগ্য হবে, সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 173 অনুযায়ী নির্ধারিত তদন্ত প্রতিবেদন হিসেবে গ্রহণযোগ্য হবে, সেটা হচ্ছে পুলিশ রিপোর্ট। তাহলে আমরা কি কি দেখলাম? যে একজন থানা অফিসার ইনচার্জ যখন কোনো চতুর্দশ অধ্যায়ে তদন্ত শেষ করে দেখতে পান। এখন বলতে পারেন, স্যার এখানে মামলা তদন্ত করে আয়ু, সাব ইন্সপেক্টর, এখানে অফিসার ইনচার্জ লিখলে কেন? এই থানার মামলার মালিক তো, এই সমস্ত দায় দায়িত্ব তো ওসির, ঠিক আছে? তো চতুর্দশ অধ্যায় অনুযায়ী তদন্ত শেষ করে যখন দেখতে পাবেন যে চার্জ প্রমাণিত হয়েছে, তখন ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করে তখন বি ফর্ম 39-এ অবিলম্বে চার্জশিট দাখিল করবে, সেটা ফৌজদারি কার্য 173 অনুযায়ী। তাহলে অভিযুক্তদের সকলকে গ্রেপ্তার করা সম্ভব যদি নাও হয়, খেয়াল রাখেন, চার্জশিট দাখিল করতে হবে। যে হয় নাই, ঠিক আছে, তো অবশ্যই মামলার এক এক মামলা অনুযায়ী তার শিশুকে চার্জশিট দেখাইতে হয়, না হলে এগুলা ক্রাইম কম্পারেন্সে বিভিন্ন কথা ওঠে, চাঞ্চল্য মামলাগুলো আসামি গ্রেপ্তার দেখাইতে হয়, তাহলে আয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যে কেন পারতেছে না, কি সমস্যা।
তো যদি না হয়, যে পলাতক থাকে, অবশ্যই খেয়াল রাখবেন, আসামি হয় অ্যারেস্ট হবে, না পলাতক থাকবে, না জামিনে থাকবে, এই তিনটার মধ্যে একটা হবে ইনশাল্লাহ। তো অভিযুক্ত পলাতক অ্যাবসকন্ডিং হলে, অথবা পলাতক হলে, অথবা আদালতের হেফাজতে বা কাস্টডি মুসলেকা আদালতে পাঠানো হলে এই 170 অনুযায়ী উভয় ক্ষেত্রে চার্জশিট যেটাই হোক চার্জশিট দিতে হবে। তো যদি পলাতক থাকে তবে তদন্তকারী কর্মকর্তা চার্জশিটের সঙ্গে পলাতক আসামির যে সম্পত্তির তালিকা, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। যদি অভিযুক্ত পলাতক থাকে তবে তদন্তকারী কর্মকর্তা চার্জশিটের সঙ্গে পলাতক আসামির সম্পত্তির তালিকা কি করতে হবে, সংযুক্ত করতে হবে, যাতে আদালত প্রয়োজনীয় সম্পত্তি ক্রোক অ্যাটাচমেন্ট না, যাতে আদালত এই সম্পত্তি তালিকাটা কেন করবেন, করার উদ্দেশ্য হচ্ছে যাতে আদালত পরবর্তী কি করে তার যে সম্পত্তি ক্রোক করার অ্যাটাচমেন্ট ক্রোক, যেটা আমরা যেটা আহ, প্রায় সম্পত্তি ক্রোকের ক্ষেত্রে 88, 89 এগুলো আমরা পাই, 87, 88। আচ্ছা, 272 খ এই পর্যন্ত গেল। তাহলে আমরা এখানে চার্জশিট কাকে বলে এটা দেখলাম, চার্জশিট কোন ধারায় দিবে এটাও দেখলাম, আর পলাতক থাকলে কি করা যাবে দেখলাম, পলাতক না থাকলে কি করে দেখলাম, এবং চার্জশিটের সাথে সম্পত্তির কি কি দাখিল করতে হবে, যাতে আদালতের সুবিধা কি কি বেনিফিট নিতে পারে। আচ্ছা, উদ্দেশ্যটা কি, 272 খ। খ 1, চার্জশিট দ্রুত সম্ভব কোর্ট অফিসার নিকট পাঠাতে, খেয়াল রাখবে যখন চার্জশিটটা আপনি দিবেন কোর্ট অফিসারকে দিতে হবে, যাতে তিনি ম্যাজিস্ট্রেট আদালতে কি করতে পারে, দাখিল করতে পারে। যদি কোনো মামলায় প্রাথমিকভাবে প্রাইমা ফেসিতে কি করতে হয়, অভিযোগ প্রমাণিত হয়, এটা খেয়াল রাখবেন, প্রাইমা ফেসিতে অভিযোগ প্রমাণিত হয়, আলামত রাসায়নিক পরীক্ষার কেমিক্যাল অ্যানালাইসিস জন্য পাঠানো হয়ে থাকে, যে আপনি কেমিক্যাল এক্সামিনের জন্য রিপোর্টের জন্য অপেক্ষা না করে চার্জশিট দাখিল করতে হবে। এটাই বলছে একটু আগে আমরা যেটা বললাম, যে আলামত রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, কেমিক্যাল একজনের রিপোর্টের জন্য অপেক্ষা না করেও চার্জশিট দাখিল করতে হবে, খেয়াল রাখবেন। তো যদি কোনো মামলার প্রথম ফাইনাল রিপোর্ট আকারে দাখিল করা হয়, যেটা ফাইনাল দিয়ে দিচ্ছে, কিন্তু পরে যদি ম্যাজিস্ট্রেট আদেশ বা অন্য কোনো কারণে উপযুক্ত বিচার শুরু করে, তাহলে পূর্বের ফাইনাল রিপোর্ট বাতিল করে নতুন করে চার্জশিট দাখিল করতে পারে। তবে যদি থানা থেকে আদালতে নেওয়ার পথে অভিযুক্ত পালিয়ে থাকে, একটা খুবই একটা কথা বলছে, যদি থানা থেকে আদালতে নেওয়ার পথে অভিযুক্ত পালিয়ে যায়, তাহলে পূর্ব প্রস্তুতকৃত চার্জশিট বহাল থাকবে, যে তো পড়ায় গেছে যে পূর্ব বহালকৃত চার্জশিট বহাল থাকবে। আই রিপিট, যদি থানা থেকে আদালতে নেওয়ার পথে অভিযুক্ত পালিয়ে যায়, তাহলে পূর্ব প্রস্তুতকৃত চার্জশিট বহাল থাকবে, মামলাটি পলাতক আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, গ্রেপ্তার আসা সম্পূর্ণ না আসা পর্যন্ত মুলতবি পেন্ডিং থাকবে, ফর ইন্ডিপেন্ডেন্ট। 272 খ 2 মনোযোগ দিয়ে যেটা আমরা দেখলাম। তাহলে এখন চার্জশিট দাখিল করার সময় অফিসার ইনচার্জ কি করবে, যে বি ফর্ম 40 অপরাধের প্রথম সংবাদদাতাকে ইনফরমেন্ট জানাবেন যে মামলা কি কি ব্যবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা লাইনগত অধিকার। একজন বাদীকে এই বিপি ফর্মে একটা ফর্ম আছে, আপনারা থানা যারা কাজ করুন দেখবেন, এই যে প্রত্যেক পিবিআই বা আমরা যারা কাজ করছি থানা অফিসার ইনচার্জ, এই বিপি ফর্মে একটা একটা সুন্দর একটা বাদীকে তদন্তের ফলাফল জানানোর একটা আলাদা করে কম্পিউটার লেখা থাকে, এটা আবার ডকুমেন্টে উল্লেখ করা থাকে যে বাদীকে জানানো হয়েছে, চার্জশিট দিচ্ছেন না ফাইনাল রিপোর্ট দিচ্ছেন, বাদীকে জানাইতে হয়। ঠিক আছে, এটা বিপি ফর্ম 40, ভেরি ইম্পর্টেন্ট। 272 খ 3 দেখি, যে চার্জশিটের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র সংযোগ করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, এইখান থেকে শুরু, যে চার্জশিটের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে, কিরকম, চুরি হওয়া সম্পত্তির তালিকা, গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত সম্পত্তির তালিকা, এগুলা হচ্ছে চার্জশিটের কলাম অনুযায়ী লিখতে হয়, কলাম গুলোতে লেখা আছে, চুরি সম্পত্তির তালিকা, গ্রেপ্তারকৃত কাছ থেকে উদ্ধার সম্পত্তির তালিকা, পূর্ববর্তী দণ্ডপ্রাপ্ত প্রিভিয়াস কনভিকশনের প্রতিবেদন থাকবে, এবং 170 অনুযায়ী জামিন মুসলেকার বন্ড থাকবে, যেখানে বিধি অনুযায়ী প্রয়োজন সেখানে ঘটনাস্থলের যদি মানচিত্র ম্যাপ প্রয়োজন হয় মামলা মেরিট অনুযায়ী, আমরা জানি পাবো 600 টাকা না কত টাকার ঊর্ধ্বে নিম্ন হলে সেটা মানচিত্র প্রয়োজনে আমরা করবো আজকে। চার্জশিটের শুধুমাত্র নির্ধারিত কলমে চাওয়া, চার্জশিটের শুধুমাত্র নির্ধারিত যে কলম রয়েছে এই কলমে চাওয়ায় তথ্য লিখতে হবে। প্রত্যেক চার্জশিট বার্ষিক ক্রমিক অ্যানুয়াল সিরিয়াল নাম্বার দিতে হবে, যে বার্ষিকে খেয়াল রাখবেন চার্জশিটে অবশ্যই বার্ষিক ক্রমিক নাম্বার থাকবে, সিরিয়াল অনুযায়ী বার্ষিক নাম্বার এত নাম্বার একটা একটা বার্ষিক ক্রমিক নাম্বার পড়বে। এর কাউন্টার ফাইলে থানা সংগ্রহ করতে প্রযোজ্যক্রমে মামলাগুলো এগুলো সিরিয়াল করে রাখতে হবে। তবে তদন্তকারী কর্মকর্তা চার্জশিট জমা দেওয়ার পর, আই রিপিট, যখন তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দেওয়ার পর ঊর্ধ্বতন কোর্ট পুলিশ কর্মকর্তা সেটি ফেরত আটকে রাখতে পারবে না, চার্জশিট দেওয়ার কোনো কর্মকর্তা এটা আটকে রাখার সুযোগ নেই। তবে জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলে অতিরিক্ত তদন্ত ফার্দার ইনকোয়ারি করে নিতে যেতে পারে, এটা ম্যাজিস্ট্রেটের কার্যক্রম। যদি অভিযুক্তের সঠিক নাম ঠিকানা নিশ্চিতভাবে জানা না যায়, ভেরি ইম্পর্টেন্ট, দেখা গেছে আপনি কোনো অভিযুক্তের অর্থাৎ ওই অ্যাকুস্টেড পার্সনের নাম ঠিকানা নিশ্চিতভাবে জানতে পারতেছেন না, তাহলে তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন অনুরোধ করবেন, যে যে নাম ইয়েতে আছে, কাস্টাডিতে আছে, এখনো নাম ঠিকানা যে দিছে এটা সঠিক নয়, তাহলে রিমান্ডের আবেদন করার অনুরোধ করবে। হ্যাঁ, কারণ হচ্ছে এই নাম ঠিকানা সঠিক না হলে তো পরে চার্জশিট দিলে না ভুল ঠিকানা চলে যাবে, এই জন্যই যাতে তাকে জামিন না দেয়, জামিনের বিরোধিতা করে এই কারণে। এখানে 272 ক খ 1 2 থেকে আমরা মোটামুটি এখানে 10টা এমসিকিউ আছে, খুব ইজি ভাবে করা, এগুলো একটু দেখে নেবেন, আপনাদের রাখতে দিয়েছি আপনাদের। তাহলে আমরা 39-এ আমরা কি দেখলাম,
বিক্রি ফর্ম অনুযায়ী 173 অনুযায়ী পুলিশ রিপোর্ট বা চার্জশিট, পলাতক থাকলে সঙ্গে তালিকা সংযুক্ত করতে হবে। আর ইনফরমের এই যে 40 অনুযায়ী বিক্রি ফর্ম 40 এর ব্যবস্থা নিতে হবে। 40 এর ক যেটা বলি, ম্যাপ প্রয়োজন হলে মানচিত্র সমেত তালিকা পূর্বে দণ্ডের প্রতিবেদন, জামিন, মুচলেকার বন্ড চার্জশিটের সঙ্গে সংযুক্ত করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন হচ্ছে 372 এর খ 4-5 খতে আমরা দেখবো, আমরা খতে শুরু হয়েছে 4-5, মনোযোগ দেন। 4-এ পুলিশ কর্মকর্তা, মনোযোগ দেন, সবাই কি আছে না নাই? আচ্ছা, যে পুলিশ কর্মকর্তার কোনো অভিযুক্তকে বিচারের জন্য আদালতে প্রেরণ করবেন, যাকে আপনি একুস্টেড করছেন, আসামি করছেন, তাকে প্রেরণ করছেন, তিনি চার্জশিটের পিছনে ব্যাক অফ চার্জশিট প্রত্যয়ন সার্টিফিকেট দেবেন। দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধারা থেকে রিটেনে লিখে প্রশ্ন চলে আসে। আমি তো বলছি আপনাদেরকে যে কোন কোন ধারাগুলো লিখিত জন্য পড়তে হবে, আপনাদের পড়তে হবে। তাহলে কি করে ব্যাক অফ চার্জশিট প্রত্যয়ন দেবে, সার্টিফিকেট করবে কি, তিনি দণ্ডরত ব্যক্তিদের নিবন্ধন, রেজিস্টার, পার্সন অফ কনভিক্ট, ভিলেজ ক্রাইম নোটবুক এগুলো কি করছে, পরীক্ষা করেছে। তাহলে যারা চার্জশিট লেখায় আছে, পিছনে পাতা দেখবেন এগুলো যথাযথভাবে পরীক্ষা করা হয়েছে, লেখায় আছে। অভিযুক্তের পূর্বে দণ্ডিত, প্রিভিয়াসলি কনভিক্টেড হয়েছিল কিনা, পূর্বে তাদেরকে দণ্ড হয়েছিল না, সে বিষয়ে সর্বাত্মক অনুসন্ধান করেছেন আগেও, এগুলো একটু খেয়াল রাখবেন। তো একই ধরনের পলাতক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাদের ক্ষেত্রেও, যদি পলাতক তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে একটা কথা রয়েছে, যদি পূর্ববর্তী দণ্ডের তথ্য পাওয়া যায়, যদি কোনো পূর্ববর্তী দণ্ডে কোনো তদন্তে আসছে, তাহলে সংক্ষিপ্ত প্রতিবেদন সংযুক্ত করতে হবে, প্রতিবেদন দিবেন আপনাদের। এত লিখতে হবে পূর্ববর্তী দণ্ডের সম্পূর্ণ বিবরণ, যে এই কারণে এই হয়েছে, প্রতিটি দণ্ড প্রমাণ করতে পারবেন এমন ব্যক্তির নাম। যেটা হচ্ছে আমরা ফৌজদারি কার্য 511 অনুযায়ী আমরা যেটা পূর্ববর্তী দণ্ড প্রমাণের যে পদ্ধতিটা রয়েছে, সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। ওই যে আমরা পূর্ববর্তী দণ্ডের প্রমাণের পদ্ধতি দেখেন, এখানে আবার ফৌজদারি কার্য 511 চলে আসছে। এই জন্য আমি বলি যে পিআরবিটা পড়বেন, পিআরবি ভিতরে অনেক কিছু আছে, মাল মশলা অনেক কিছু আছে, সুগন্ধি পাওয়া যায়। তো ফৌজদারি কাজে 511 অনুযায়ী আদালতের কোর্ট অফিসার যেন পূর্ববর্তী দণ্ড সহজে প্রমাণ করতে পারে, পূর্ববর্তী দণ্ড প্রমাণের পদ্ধতি কি। এছাড়া যদি অভিযুক্ত এমন অপরাধ অভিযুক্ত, এখন যাকে আপনি আসামি করছেন, যে এমন ভাবে সে অপরাধে অভিযুক্ত হয়েছে, সে যদি পুনরায় দণ্ডিত হয়, তাহলে রিকনভিকশন করতে হয়। তাহলে রিকনভিকশন যদি করতে হয়, শাস্তির বিধান রয়েছে আমরা জানি। তাহলে তদন্তকারী কর্মকর্তাকে চার্জশিটের পিছনে উল্লেখ করবে সে অভিযুক্ত তার থানা এলাকায় 10 বছরের বেশি সময় ধরে বসবাস করেছেন, নাকি 10 বছরের কম বসবাস করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ওই এই ক্ষেত্রে লেখার ক্ষেত্রে যদি এরকম হয়, যদি পুনরায় দণ্ডিত করতে চায়, যেটা আমরা চুরি মামলার ক্ষেত্রে বা ক্রাইম এগেন্স্ট প্রপার্টি, যেটা হচ্ছে ফৌজদারি পেনাল কোডে 75 বর্ধিত দণ্ড, যেটা আমরা পড়েছিলাম। তো অভিযুক্ত তার থানা এলাকায় 10 বছরের বেশি সময় ধরে বসবাস করেছেন, নাকি 10 বছরের কম সময় বসবাস করে, এটা উল্লেখ করে দিতে হবে। 272-এর 5, মনোযোগ দেন, 272-এর 5। তো যদি অভিযুক্তের পূর্ববর্তী দণ্ডের অন্য থানা রেজিস্টার সংরক্ষিত থানা সম্পন্ন থাকে, দেখা গেছে যে লোকটির পূর্ববর্তী দণ্ডের অন্য থানার রেজিস্টার সংরক্ষিত থাকে, যে ওই যে আমরা পিসিপিআর যখন যাচাই করি, তখন অনেক কিছু লেখা পাওয়া যায় যে যে এই তার আছে। তো চার্জশিটের এই বিষয়টি উল্লেখ করবে, কি থাকবে, সংশ্লিষ্ট থানার অফিসার কর্মকর্তাকে জানাবেন যে ওই ব্যক্তি বিচারের আদালতে পাঠানো হয়েছে, এটা উল্লেখ করে দিতে হবে যে বিচারের জন্য পাঠানো হয়েছে। এরপর সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ কি করবে, থানার রেজিস্টার অনুসন্ধান করবে এবং পূর্ববর্তী দণ্ডের প্রয়োজনীয় তথ্য কোর্ট অফিসারকে পাঠাবেন, এবং কোর্ট অফিসার সেই প্রতিবেদনে চার্জশিটের সঙ্গে সংযুক্ত করবেন, এটা আয়ও করে। তবে এই তথ্য পাওয়ার পর সদর কোর্ট অফিসার দায়িত্ব শেষ হয়ে যায় না, শেষ হবে না, তাকে অবশ্যই দণ্ডপ্রাপ্তিদের কেন্দ্রীয় সচিব ইন্ডেক্স অফ রেজিস্টার কনভিকশন, যেটা হচ্ছে ওই যে আমরা যে রেজিস্টার গুলো মেনটেন করে, যেটা হচ্ছে আপনার দণ্ডপ্রাপ্ত রেজিস্টার গুলো, কোর্টের যে পিআরটি 565 ইন্ডেক্স টু যে কনভিকশন পরীক্ষা করতে হবে, এবং নিশ্চিত হতে হবে যে অভিযুক্তের বিরুদ্ধে কোনো পূর্বদণ্ড দণ্ড রয়েছে কিনা। এরকম যদি থাকে, তাহলে রেকর্ড সম্পর্কে থাকলে এগুলো রেকর্ড করতে হবে। তাহলে 272-এর খ থেকে 4-5 থেকেও আমরা এখানে মোটামুটি অনেকগুলো এমসিকিউ দিয়েছে, এগুলো আপনারা আজকে দেখছেন। তাহলে আমরা কি কি দিলাম, রেজিস্টার পরীক্ষা করবে, সার্টিফিকেট দিবে, চার্জশিটের পিছনে প্রত্যয়ন দিতে হবে, এবং 10 বা 10 বছর বেশি বা কম হলে তথ্য লিখতে হবে, কম থাকলেও লিখতে হবে, বেশি থাকলেও লিখতে হবে, যেখানে পুনরায় দণ্ডের অধিক শাস্তির বিধান রয়েছে। অন্য থানা হলে পূর্বের দণ্ড অন্য থানায় থাকলে সেখানেও থানাকে জানাতে হবে। এই তাহলে হচ্ছে আমাদের এক লাইন রিভিশনের জন্য, রেজিস্টার দেখো, সার্টিফিকেট দাও, 10 বছর লিখো, অন্য থানায় খোঁজ নাও, এটা এই হলো কথা। 272-এর 6-7 শেষ মোটামুটি, মনোযোগ দেন। 272-এর 6-7 মনোযোগ দেন, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এবং রিটেন। যে চার্জশিটের ডুপ্লিকেট কপিতে লাল কালি রেডিং দিয়ে লিখিত তথ্য লিখতে হবে। যে চার্জশিটের ডুপ্লিকেট কপিতে কি কি লিখতে হবে, লাল কালি রিডিং ব্যবহার করতে হবে কখন, যে ভিলেজ ক্রাইম নোটবুকে পার্ট 2 তে, যখন পার্ট 2 তে ভিলেজ ক্রাইম, যদি এখন ভিলেজ ক্রাইম নোটবুক ব্যবহার নাই, তবে পরীক্ষা আসলে লিখতে হবে আপনার এই এমসিকিউ, যে ভিলেজ ক্রাইম নোটবুকে পার্ট 2 তে দণ্ড ব্যক্তির নাম, খণ্ড, ভলিউম, পৃষ্ঠা যে নিবন্ধিত হয়েছে তার নম্বর, সার্ভিলেন্স রেজিস্টারের নাম নিবন্ধন থাকলে তার বিবরণ, সকল ক্ষেত্রে অভিযুক্ত দোষী সাব্যস্ত হোক না হোক, প্রপার্টি রেজিস্টার তার নাম এন্ট্রি থাকে, যদি না থাকে, যদি থাকে সে এন্ট্রি নম্বর উল্লেখ করতে হবে। এগুলো ভিলেজ ক্রাইম নোটবুক আসলে এগুলো আমরা
চোখে দেখিও নাই। এগুলো থানা যারা কাজ করে আমরা যারা দেখছি মোটামুটি পাতা উল্টে গেছে, যেগুলো তো খাতায় রয়ে গেছে, যে সিডিএমএস আসার ফলে এগুলো ব্যবহার কমে গেছে। তো এগুলো রিডিং করে নেবেন, এটা মুখস্থের কিছু নাই। প্রত্যেক অভিযুক্ততে মনোযোগ দেন, 7 নম্বর, প্রত্যেক একুস্টেড ব্যক্তি কি করতে অতীতের যে পরিচয় ইন্টিসিডেন্ট চার্জশিটের পিছনে পাতা, ভেরি ইম্পর্টেন্ট এখানে, যেটা আমি একটু আগে সংক্ষেপে আপনাদের আলোচনা করছিলাম, যে চার্জশিটের পেছনে পাতা কি কি থাকবে, নাউন থিফ পরিচিত চোর বা ডাকাত, যেটাতে বললাম। তারপর হচ্ছে ভ্যাগ্রান্ট উইথ ফিক্সড রেসিডেন্স, নির্দিষ্ট নাম ঠিকানা ভোগ করে তারা। তারপর হচ্ছে সাসপিসিয়াস ক্যারেক্টার, সন্দেহভাজন চরিত্র ব্যক্তি, মদ্যপ, হ্যাবিচুয়াল ড্রাঙ্কেন, অভ্যাসগত মদ্যপ, পতিতা প্রস্টিটিউট, বেশ্যা বা পতিতা যেটা বলি, গুড ক্যারেক্টার, সুনামের অধিকারী, ভালো চরিত্র ব্যক্তির নামও দেখেন, যদি এরকম ভালো চরিত্র রয়েছে, ভালো এলাকা সুনাম রয়েছে তাও লাগবে। পূর্ব পরিচয়, অতি ইতিহাস জানা। তাই আমরা অনেক সময় এই সাসপেক্ট করে যে আমরা অ্যারেস্ট করি, ফাইনাল রিপোর্ট দিয়ে দিই পরে, তাহলে এটা হয়রানি হলো না? একটা লোককে ধরে চোর সন্দেহ আমরা ফাইনাল রিপোর্ট দিয়ে দিই, সে 15 দিন পরে জেল মাস 1 মাস খাইতে পরেও তো ফাইনাল রিপোর্ট, তাহলে আগে যাচাই বাছাই কেন করলেন না? এগুলো কিন্তু এখন ওই যে প্রিভেনশন ডিটেনশন যে অ্যারেস্ট, এগুলো কিন্তু এখন বন্ধ। এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো আমরা যে নতুন নতুন 54 সেকশনের ক্ষেত্রে যে আপনি 50 অ্যারেস্ট করবেন, পরবর্তী যাতে তাকে এএনএস দেখাবেন, যাতে দেখার না আসে, আপনার বিরুদ্ধে যাতে পরবর্তী কমপ্লেন না আসে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো চার্জশিটের ডুপ্লিকেট কোন রঙের কালি ব্যবহার করতে হবে, সেটা লাল কালি। আর হচ্ছে সার্ভিলেন্সের রেজিস্টার নাম তাহলে কি করতে হবে, চার্জশিট ডুপ্লিকেট তার বিবরণ উল্লেখ করতে হবে। যাই হোক, এখানে মোটামুটি আহ, যেটা আমরা দেখলাম 39-এ, আমরা দেখলাম শর্টকাট হিসেবে দেখলাম চার্জশিট বিপি ফর্ম 39, 173 অনুযায়ী পুলিশ রিপোর্ট, আর পলাতক আসামি হলো চার্জশিট, সম্পত্তির তালিকা সংযোগ করতে হবে। আর বিপি ফর্ম 40-40-এর ক অনুযায়ী বাদীকে জানাতে হবে। মানচিত্র, সম্পত্তির তালিকা, পূর্বদণ্ডের প্রতিবেদন এই সংযুক্ত করতে হবে। সার্টিফিকেট, কনভিকশন রেজিস্টার পরীক্ষা এবং প্রত্যয়ন করতে হবে। 10 বা 10 বছরের কম, যদি কম হয় বেশি হয় সেক্ষেত্রেও ইনডোর এনহ্যান্স পানিশমেন্টের ক্ষেত্রে সেটা উল্লেখ করতে হবে। অন্য পূর্ববর্তী দণ্ড অন্যথায় থাকলে সেই থানাকে জানাতে হবে। এবং লাল ডুপ্লিকেট চার্জশিট বা লাল কালি ব্যবহার করতে হবে। 7, অভিযুক্তের 7টি এন্টেসেন্ট ক্যাটাগরি, যেটা দেখলাম। 7 মানে কি বলছে, অভিযুক্তের 7টি লক্ষণ রয়েছে, যে এই 7টি ইন্টেজেন্ট পূর্ববর্তী তার পিছনের পাতায় লেখা থাকে। তো মোটামুটি এই ফাইনাল রিভিশনের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, এখানে 7টা পয়েন্ট রয়েছে আমরা যেটা দেখলাম, এটা সবাই একটু স্ক্রিনশট নেন অথবা একটু দেখেন, যে এই মোটামুটি আমরা এক এক করে শর্ট করে দিচ্ছি যদি কেউ মনে রাখতে চান। এই যে আমরা এত বিস্তারিত, আমরা তো সবকিছু চেষ্টা করি আপনার পরীক্ষা মনে রাখার জন্য, কিছু কিছু দিয়ে দেওয়ার জন্য। তাহলে একে বলছে যে 272 ক হচ্ছে চার্জশিট দাখিল, বিপ্রমণ 40-এ ফৌজদারি কার্য 173 অনুযায়ী পুলিশ প্রতিবেদন চার্জশিট দাখিল করবেন, 272 এবং 173। দ্রুত আদালতে প্রেরণ, যদি কেমিক্যাল রিপোর্টের জন্য অপেক্ষা নয় তো ফাইনাল রিপোর্ট বাতিল করে চার্জশিট দেওয়া সম্ভব, খেয়াল রাখবেন। একে। 2 বলছে সংবাদদাতাকে অবহিত করতে হবে, বিপ্রমণ 40-40 ক। 3 বলছে সংযুক্তি, সম্পত্তির তালিকা, বন্ড, ম্যাপ, প্রিভিয়াস কনভিকশন রিপোর্ট এগুলোর সাথে অন্তর্ভুক্ত করতে হবে। এটা স্ক্রিনশট নেন সবাই। এবং প্রত্যয়ন বা কনভিক্ট রেজিস্টার পরীক্ষা, প্রিভিয়াস কনভিকশন 10 বছর হলেও তথ্য দিতে হবে। অন্য থানা রেকর্ড অন্য থানাকে জানানো, কোর্ট অফিসকে সংযুক্ত করবেন। ডুপ্লিকেট চার্জশিট করে লাল কালি, ভলিউম পে, সার্ভিলেন্স, প্রপার্টি রেজিস্টার অন্তর্ভুক্ত করতে হবে। ইন্টিসিডেন্ট 7টি শ্রেণী, নাম থিফ, ভ্যাগাবন্ড বা ব্যাকগ্রাউন্ড, সাসপিসিয়াস, হ্যাবিচুয়াল ড্রাঙ্কেন, প্রস্টিটিউট, গুড ক্যারেক্টার, অ্যান্টিসিডেন্ট নন। এই মোটামুটি আমরা এই 7টা পয়েন্ট আপনাদের বিস্তারিত আলোচনা করলাম। আর যদি এটাকে এক লাইনে যদি মনে রাখতে চান সবাই, 39-এর চার্জশিট 173 যদি এক লাইনে মনে রাখতে চান, আপনাদের পিডিএফ দিচ্ছে, আপনারা তো পড়ছেন অবশ্যই, পলাতক হলেও চার্জশিট দিতে হবে। 40-এর সংবাদদাতাকে জানাও, ম্যাপ, বন্ড, সম্পত্তি সংযুক্ত করো, রেজিস্ট্রেশন দেখে সার্টিফিকেট দাও, 10 বছর তথ্য লেখো, অন্য থানায় খোঁজ নাও, ডুপ্লিকেট লাল কালি, শেষে 7টি ইন্টিসিডেন্ট লেখো। একেবারে শর্ট করে দিচ্ছি, যদি এই শর্টটাও মনে রাখতে পারেন, চার্জশিট মনে রাখার জন্য একটা সুপার ট্রিক বলা চলে এটাকে, যে আপনারা যদি এটাকে মনে রাখতে চান এই কয়টা কথা, তাও মোটামুটি আশা করি আপনাদের হয়ে যাবে। মোটামুটি বুঝতে পারছেন? ক্লিয়ার সবার? আমি আজকে আরেকটা একটু যাব, আরেকটা শেষ করে দেবো। 273, মানচিত্র, ম্যাপ বা প্ল্যান, মনোযোগ দেন। কখন বাধ্যতামূলক, কখন করা যাবে, কখন করা যাবে না। এই যে ম্যাপটা আমাদের খসড়া মানচিত্র করে দ্রুত আয়ুরা যারা যারা আয়ু হতে যাচ্ছেন, পরীক্ষা আসতে পারে, খসড়া মানচিত্রে কি কি থাকে পরীক্ষা আসতে পারে, খসড়া মানচিত্র কি, 273 অনুযায়ী মানচিত্র বা প্ল্যান কখন বাধ্যতামূলক, যখন মার্ডার হবে, ডাকাতি হবে, রাইট হবে, হাইওয়ে রবারি হবে, মেল রবারি হবে, বড় চুরি, 600 টাকার বেশি হলে ম্যাপ দিতে হবে, এক কথা, এটাই এমসিকিউ আসে। আই রিপিট, এই 273 মানচিত্র কখন দিবেন? মার্ডারের ক্ষেত্রে, ডাকাতির ক্ষেত্রে, দাঙ্গার ক্ষেত্রে, হাইওয়ে দুঃসতার ক্ষেত্রে, মেল রবারির ক্ষেত্রে, বড় চুরির ক্ষেত্রে। তবে স্কেল দিয়ে আঁকা ভালো, সবসময় খেয়াল রাখতে হবে, 2 ভাগে আলাদা করতে হবে। এটা আমি ড্রয়িং ট্রয়িং সবাইকে দেখাই দেবো আপনাদের, যেটা পুলিশের তদন্ত নির্দেশিকা আছে। এই আলাদাভাবে নিজে অফিসার যে আপনি কি কি দেখলেন ওখানে, ঘটনাস্থলে কি কি দেখলেন, এ বি সি দিয়ে উল্লেখ করতে হবে। সাক্ষীর তথ্য,
মনে রাখবেন যা যা দেখছেন এবিসি দিয়ে লিখবেন, আর সাক্ষীর তথ্য 1 2 3, যে সাক্ষীর অবস্থান কইছিল মনে রাখবেন। অফিসার নিজে দেখছেন এবিসি উল্লেখ করবেন, আর সাক্ষীর তথ্যগুলা কি 1 2 3। সাক্ষীর তথ্য যে কোথায় কোন অবস্থা হলো 1 2 3 দিয়ে লিখবে। আদালতের সাক্ষী হিসেবে ম্যাপ মার্কের অবস্থা থাকবে। আদালতের সাক্ষী হিসেবে যিনি তৈরি করলেন ম্যাপ, এটা নিয়ে বলছে তিনিও কিন্তু আদালতের সাক্ষী হিসেবে গণ্য করে, সে সে তৈরি করছে। বুঝতে পারছেন? তাহলে চার্জশিটের সাথে নির্দিষ্ট মামলা মানচিত্র নকশা সংযুক্ত করা যাবে, ম্যাপ প্ল্যান টু অ্যাকম্পানি চার্জশিট ইন সার্টেন কেসেস, যেটা আমরা দেখলাম 273। ভেরি ইম্পর্টেন্ট আয়ো যারা আয়ো হতে যাচ্ছেন। তাহলে আমরা 273-এ কি দেখলাম? আমরা এখানে যে বললাম যে কোন 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 ক্ষেত্রে বাধ্যতামূলক। পরীক্ষাগুলো বারবার বলে আপনারা রিডিং পড়বেন এবং একটু জোরালো ভাবে পড়বেন। তাহলে কি হবে, মাথায় খেলবে, খালি ওই মুখস্থ করে যায় না, নোটে নোটে কি লেখছে গাইডে লেখছে ওগুলো করে যাবে, একটু মূল বই থাকেন। তো 272-এর ক থেকে বলছে যে আমরা চার্জশিটের সঙ্গে অবশ্যই মানচিত্র নকশা দিতে হবে। হত্যা, ডাকাতি, গুরুতর দাঙ্গা, ডাকবাহী মাল লুণ্ঠন, মহাসড়ক ডাকাতি, ব্যাপক চুরি। তবে এটা হচ্ছে কন্ডিশন হচ্ছে 600 টাকার বা তদুর্ধ্ব মূল্যের চুরি। 600 টাকার তদুর্ধ্ব মূল্যের চুরি হলেই সেটা কি দেবে, ম্যাপ দিতে হবে। এর নিচে অনেক ক্ষেত্রে যদি 100 টাকা চুরি হয়েছে, কিন্তু আমি একটা দেখছি বাস্তবে যে হচ্ছে আপনাদের র্যাবে একটা মামলা দিচ্ছে যে 200 টাকার বাটখারা, তা 200 টাকা দিয়ে চার্জশিট, তদন্তের সাথে চার্জশিট দিচ্ছে। তো অনেকে ও এটা সেই দেয় নাই, বললো যে আমি দেখলাম খসড়া মানচিত্র নাই, তো বললো না এটা তো ওই যে নিয়ম বলা আছে যে আর যদি কম হয় সেটা খসড়া মানচিত্র দরকার নেই। আচ্ছা যাই হোক, সাধারণত উপরোক্ত মামলাগুলো ছাড়া অন্য মামলা দেখছেন যে সাধারণত উপরোক্ত মামলা ছাড়া অন্য মামলা মানচিত্র প্রয়োজন হয় না, তবে তদন্তকারী কর্মকর্তা প্রয়োজন মনে করলে নিজ বিবেচনা, ওই যে ডিসিরেকশন কাল পড়লাম না আমরা, ডিসক্রিয়েশন, যে নিজ বিবেচনায়, এটা এটা তার ক্ষমতা, নিজ বিবেচনা তার ক্ষমতা, যে কোনো মামলায় মানচিত্র প্রস্তুতের চার্জশিটে পাঠানো যেত। এখন বলতে পারেন এখানে মাদক মামলা নাই, মাদকগুলো চার্জশিট দিতে হবে, এটা তো বলেই দিল যে এটা একটা পাওয়ার, এটা হচ্ছে নিজ বিবেচনা একজন আয়োগ ক্ষমতা, যে আমি দিব কি দিব না। তবে মানচিত্র যত সম্ভব প্রাথমিক পর্যায়ে প্রস্তুত করতে হবে। 273 খতে বলছে যে এটা কিভাবে করবেন। সম্ভব হলে মানচিত্র একটি স্কেল অনুযায়ী আঁকতে হবে, তবে স্কেল অনুযায়ী আঁকা বাধ্যতামূলক নয় বলছে। তবে স্কেল অনুযায়ী না আঁকা হয় তাহলে স্পষ্ট উল্লেখ করতে হবে যেটি স্কেল অনুযায়ী অঙ্কিত নয়। অনেক সময় স্কেল ধরে ধরে নিজে নিজে করা যায়, ড্রয়িংটা নিজে নিজে করা ভালো। 273-এর কথা এটা বলছে। গত বলছে যিনি মানচিত্র করবেন ড্রাফটসম্যান, এটাকে তাকে ড্রাফটসম্যান বলা হয়, তদন্তকারী কর্মকর্তা, যিনি মনে রাখবেন যে আদালত যেন ঘটনাস্থলে সঠিকভাবে বোঝাতে পারে যে আপনি আমরা তদন্ত কর্মকর্তারাই এটা করি, ড্রাফটসম্যান পাবেন করে ড্রাফটসম্যান। তদন্তকারী মধ্যে আমরা যে করি, আমাদের যখন জিজ্ঞাসা করে আপনি কি গেছেন, আপনি ঘটনাস্থলে গিয়েছেন, উত্তরে কি দক্ষিণে কি পূর্বে কি কে কোথায় ছিল বর্ণনা করেন, এটা দেখে দেখে বলেন যে এখানে ছিল। তো মানচিত্রে 2 ধরনের আলাদা করে দেখাতে হবে, খেয়াল রাখবেন 2 ধরনের। যেসব বিষয় তিনি নিজে প্রত্যয় করেছে, আই রিপিট, যেসব বিষয় তিনি নিজে প্রত্যয় করেছে, যেমন ভবন, যেমন বিল্ডিং দেখছেন, গাছ দেখছেন, রাস্তা দেখেছেন, তার পথ দেখেছেন, রক্তের দাগ, পদচিহ্ন, কাপড়, মৃতদেহ, এগুলো হচ্ছে এসব এবিসিডি, ইংরেজি বর্ণ দিয়ে লিখতে হবে, ABCD। গাছ এ বি, এ তে কি, বি তে কি, বিল্ডিং, তারপরে পরের তার খেয়ার জমি কি, এসব বর্ণের ব্যাখ্যা মানচিত্রের পাশে আবার এগুলো লিখতে হবে। যদি সম্ভব না হয় তাহলে আলাদা কাগজে লিখে মানচিত্র সংযোগ করতে হবে। আমরা যেটা যখন এ তে কি পাইছেন, এ তে রক্তের দাগ, বি তে কাপড়, এগুলো বর্ণনা দিতে হবে, এটা কার, এই রক্তের কাপড়টা কার, ভিকটিমের নাকি বা অভিযুক্তের, খেয়াল রাখতে হবে। সাক্ষীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য, ওয়েটনেসেস পার্সন, এই সাক্ষীদের কাছ থেকে যে তথ্যগুলো পাবেন ওখানে ঘটনাস্থলে কি, এক্স কোথায় দাঁড়িয়ে ছিল, অভিযুক্ত কোথায় দাঁড়িয়েছিল, এগুলো খেয়াল রাখবেন, মাথায় এগুলো নিবেন, একটু পড়বেন ভাই, একটু পড়তে বলতেছে আপনাদের। আর এত সুন্দর করে সাজাই দিচ্ছে, এগুলো বইও পাবেন না। সাক্ষী কোথায় দাঁড়িয়েছিলেন, অভিযুক্ত কোথায় দাঁড়িয়েছিলেন, কোথায় আঘাত করা হয়েছিল, এগুলো এসব সংখ্যা, সাক্ষী অভিযুক্ত কোথায় আঘাত করছিল, এগুলো 1 2 3 4 সংখ্যা, এগুলো এমসিকিউ আসবে। যে আপনার হচ্ছে আপনার কি বলছিলাম যে যেগুলো নিজে প্রত্যয় করেছেন সেগুলো ABCD, আর সাক্ষী অভিযুক্ত এগুলো কোথায় গিয়ে কোথায় ছিল এগুলো সংখ্যা দিয়ে লিখতে হবে। তো এই সংখ্যাগুলো ব্যাখ্যা কখনো মানচিত্রে অ্যাকচুয়াল লেখা যাবে না, লেখা দরকার নেই। তো এগুলো পৃথকভাবে আলাদা, এগুলো আলাদাভাবে বর্ণনা দিতে হবে, এগুলো আমরা দিই। 273 ঘ লাস্টে যে মামলা মানচিত্রের উপরে কি কি থাকবে, আমরা সব মানচিত্রের যখন উপরে লেখা থাকবে খসড়া মানচিত্র, মামলা নম্বর থাকবে, অভিযুক্তের নাম থাকবে, মানচিত্রের নিচে থাকবে, মানচিত্রে সে ডান দিকে সর্বশেষ লেখে মানচিত্র যিনি প্রস্তুত করলেন, সে সম্ভব হলে ক্যাডাস্ট্রাল ম্যাপ, ক্যাডাস্ট্রাল মানচিত্র সরকারি মানচিত্র ব্যবহার করতে হবে, যে সম্ভব হয় যে এই মানচিত্র ক্যাডাস্ট্রাল ম্যাপ দিয়ে যে এই এই ঘটনাস্থলে এই এই বাড়ির এই মানচিত্রে এই সাইডে এই উঠানের এক পাশে দেখানো হয়েছে। তো সর্বশেষ 273 মতে যে যে ব্যক্তি মানচিত্র প্রস্তুত করেছেন ড্রাফটসম্যান, ওই আবার বলছে তদন্তকারী কর্মকর্তা, তাকে বিচারের সময় আদালতে উপস্থিত করতে হবে। এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। মোটামুটি এখানে একটা এমসিকিউ ধরে যেটা পরীক্ষা আসবে, কত টাকা তার বেশি মূল্যের চুরি মামলায় মানচিত্র সংগ্রহ করতে হবে, সেটা হচ্ছে 200 টাকা, 300 টাকা, 500 টাকা, কত 600 টাকা তার ঊর্ধ্বে, তার বেশি। আর তদন্তকারী কর্মকর্তা অন্য মামলায় কি মানচিত্র প্রস্তুত করতে পারেন, হ্যাঁ, নিজের বিবেচনা। এই ছিল মোটামুটি আমরা আলোচনা। তো আমরা একটু দেখি, মনে রাখতে হবে ডাকাতি,
দাঙ্গা, হত্যা, মেল রবারি, চুরি 600টা তার বেশি, স্কেল সম্ভব হলে স্কেল রাখতে হবে, এবিসি নিজের দেখা তথ্য, অ্যাকচুয়াল ফ্যাক্ট, নিজের দেখা তথ্য বলে এবিসি, সাক্ষীদের দেওয়া তথ্য, যারা তথ্য দিবে সেটা হচ্ছে 1 2 3। নাম স্বাক্ষর, উপরে মামলার নম্বর, আসামির নাম, নিচে প্রস্তুতকারী স্বাক্ষর থাকবে। সাক্ষী মানচিত্র প্রস্তুতকারী যিনি করবেন তিনিও আদালতে সাক্ষী হাজির হতে হবে। তাহলে এই মোটামুটি আরো সংক্ষেপ সুপার ভাবে টেকনিক করার জন্য আপনাদের এক লাইন মনে রাখার জন্য দিয়েছি। গুরুত্বপূর্ণ মামলার মানচিত্র বাধ্যতামূলক। আই রিপিট, গুরুত্বপূর্ণ মামলার মানচিত্র বাধ্যতামূলক। স্কেল থাকলে ভালো, না থাকলে উল্লেখ নিজের দেখা এবিসি, নিজের দেখা এবিসি, সাক্ষীর তথ্য 1 2 3, সাক্ষীর তথ্য হচ্ছে 1 2 3 লিখবেন। আর নিজে যদি দেখেন এবিসি, যে আপনি ভবন দেখছেন, গাছ দেখেছেন, তার পাশে কি ছিল দেখছেন, এগুলা এগুলা অনেক সময় উকিলরা যারা করে যে আপনি কি দেখছেন, ওখানে বলা আছে দেখছেন আমার ডান পাশে একটা দোকান ছিল, দোকানে তার একতলা বিল্ডিং, তার নিচতলায় সামনে ফ্লোর করা, তার পাশের দোকানের সামনেই তাকে হত্যা করে, এগুলা। আর সাক্ষী যেগুলো বলবে যে আপনি কি দেখছেন, তো তার সাক্ষী তখন 1 2 3 লিখবেন। আর উপরে মামলা নম্বর, আসামির নাম, নিচে স্বাক্ষর ও প্রস্তুতকারী আদালতের সাক্ষ্য, যে আসামির নাম থাকবে এবং উপরে মামলা নাম্বার থাকবে এবং যিনি প্রস্তুত করলেন তার স্বাক্ষর থাকবে। আর প্রস্তুতকারী আদালতেও সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হবে। যাই হোক, মোটামুটি আজকে আমরা 269 থেকে 273 পর্যন্ত পড়েছি। 269 সাক্ষীদের কথা বলেছে, 270 যেটা দরকার এটা আমরা একটু লেস ইম্পর্টেন্ট নিছি, 71 একই অবস্থায়, আর হচ্ছে 72 এবং 73 এই দুইটা রিটেনের, 272 এবং 73 রিটেনের প্রশ্ন। কালকে যেটা পড়াবো এটাও রিটেনের, এমি সম্পর্কে কালকে আলোচনা হবে ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে? ক্লাসটা লম্বা।